ঠিক আমাদের রাজ্যের শিক্ষা পরিস্থিতি এখন কোথায় দাঁড়িয়ে রয়েছে তা নিয়ে আমরা বারবার আলোচনা করেছি। বারবার বুঝতে চেয়েছি আমাদের রাজ্যের শিক্ষা পরিস্থিতির কি হাল। অসংখ্য স্কুল বন্ধ হয়ে গেছে এবং যা জানা যাচ্ছে যে অধিকাংশ জায়গাতেই শিক্ষক আছে অথচ ছাত্রছাত্রী নেই, আর ছাত্রছাত্রী আছে শিক্ষক নেই। অসংখ্য পদ শূন্য পড়ে রয়েছে। 26,000 যাদের চাকরি চলে গেছে এসএসসির দুর্নীতির কারণে, তাদের নতুন করে পরীক্ষা নেওয়া হয়েছে। তাদের মধ্যে কতজন আবার চাকরি ফিরে পাবে তা নিয়ে ঘোর সংশয় তৈরি হয়েছে। এমনকি ঠিক এই মুহূর্তে আমাদের আরও একটা সমস্যা সামনে আসছে। আমরা দেখছি যে প্রাথমিকে টেট পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরেও এখনও নিয়োগপত্র পায়নি অসংখ্য ছেলেপেলে। তারাও প্রতিবাদে রাস্তায় নামছে। একদিকে দুর্নীতি, অন্যদিকে শূন্য থাকা পদ, তারপরে মামলার জটিলতা, সব মিলিয়ে সব থেকে বেশি আঘাত আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপরে নেমে আসছে। পরিসংখ্যান তথ্য বলছে এই রাজ্যের সরকারি স্কুলগুলোতে আর সেভাবে ভর্তি হচ্ছে না ছেলেমেয়েরা। একেবারে নিম্নবিত্ত পরিবারের যারা, তারা লেখাপড়া ছেড়ে দিচ্ছে এবং অন্যেরা যারা, তারা বেসরকারি শিক্ষাক্ষেত্রে ক্রমশ ভিড় জমাচ্ছে। এমনকি সাম্প্রতিক সময় আমরা জানতে পারলাম কলেজগুলোতে, যেহেতু কলেজগুলোতে প্রথম অবস্থায় ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়নি, 11-12 পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে যারা কলেজে প্রবেশ করবে তারা বুঝতেই পারছিলেন যে কলেজগুলো আদৌ খুলবে কিনা। অবশেষে কলেজে ভর্তি হওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, কিন্তু যা জানা যাচ্ছে অধিকাংশ কলেজেই, সরকারি কলেজে, সেখানে ছাত্রছাত্রীরা আর যাচ্ছেন না, তারা অন্য জায়গায় চলে যাচ্ছেন। অর্থাৎ সরকারি শিক্ষাক্ষেত্রকে সংকুচিত করে আনবার যে আশঙ্কা আমরা বারবার প্রকাশ করেছি এবং সেটা নিয়ে বারবার আমরা যে অনুষ্ঠান করেছি, এখন কার্যত দেখা যাচ্ছে বিভিন্ন তথ্য পরিসংখ্যান যে আমাদের সেই আশঙ্কা ক্রমশই সত্যে পরিণত হচ্ছে, সত্যের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে আমাদের সেই আশঙ্কা। ঠিক গোটা বিষয়টা নিয়েই আমাদের মনে হয় যে আসলে শিক্ষা নিয়ে এক ধরনের ছেলে খেলা হচ্ছে। কেন এমন একটা পরিস্থিতির তৈরি হলো? এবং সবচেয়ে বড় কথা, এইরকম একটা পরিস্থিতি তৈরি হবার পরেও শিক্ষক সমাজের মধ্যে সামগ্রিকভাবে আমরা খুব প্রতিবাদ কিংবা ক্ষোভে ফেটে পড়ার বিষয়টা লক্ষ্য করছি। সমস্ত শিক্ষকরা একত্রিত হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন এমনটা কি দেখছি? কিংবা অভিভাবকরা যাদের আর্থিক অবস্থা ভালো নয়, যারা ছেলে মেয়েদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যেতে পারবেন না, তারাও কি খুব প্রতিবাদে সামিল হচ্ছেন? আমাদের অন্তত তেমনটা চোখে পড়ছে না, কিন্তু আমরা যেটা বুঝতে পারছি যে একটু একটু করে আমাদের শিক্ষাক্ষেত্রে ঘোর অরাজক অবস্থা নেমে আসছে। কোনো স্তরেই খুব একটা প্রতিবাদ নেই, কোনো স্তরেই খুব সোচ্চার প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি না। তাই আমাদের বারবার করে বিষয়টা মনে হচ্ছে যে আমাদের শিক্ষা নিয়ে রীতিমতো ছেলে খেলা চলছে এবং চলছে। আমরা আমাদের মতো করে বারবার এই কথাটা বলবার চেষ্টা করছি যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেলে একটা বড় অংশের ছেলেমেয়েরা লেখাপড়া থেকে চিরদিনের জন্য সরে যেতে বাধ্য হবে। কারণ পকেটের পয়সা খরচ করে শিক্ষা কেনবার সামর্থ্য অনেকেরই থাকে না, আমাদের দেশে তো নয়। ফলে জনকল্যাণকামী রাষ্ট্রের যে ভূমিকা আমরা দেখে এসেছিলাম, এখন ক্রমশই রাষ্ট্র সেখান থেকে হাত সরিয়ে নিচ্ছে। আমাদের রাজ্য খুব সচতুরভাবে রাষ্ট্রের সেই প্রয়াসের সঙ্গে হাত মিলিয়েছেন। কি কেন্দ্র কি রাজ্য, এক অদ্ভুত শিক্ষানীতি একটু একটু করে বেসরকারীকরণ করা এবং সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটু একটু করে অকেজো করে এবং তার কোনো কার্যকারিতা নেই এটা প্রমাণ করে শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়া, সেই দিকেই যাচ্ছেন সবাই। একটা সম্মিলিত প্রতিবাদ দরকার, একটা সোচ্চার প্রতিবাদ দরকার। খুব কৌশলে ভয়ঙ্কর ভয়াবহ একটা চক্রান্ত চলছে। সেই চক্রান্তকে প্রতিহত করতে হলে শিক্ষা সচেতন প্রত্যেকটি মানুষকে এগিয়ে আসতে হবে, তাদের বক্তব্য রাখতে হবে। কিন্তু মুশকিল হচ্ছে, সবচেয়ে মুশকিল এখানেই যে আমরা ঠিক এই মুহূর্তে নাগরিকরা যেখানে অবস্থান করছি সেখানে দলীয় আনুগত্য ছাড়া আমরা আর কিছু দেখতে পাই না।
আমাদের কাছে প্রথম দলীয় আনুগত্য, দ্বিতীয় তাই, তৃতীয় তাই। অর্থাৎ যে যে দলের অনুগত সে সেই দলের চশমা পরে গোটা বিষয়টাকে পর্যালোচনা করতে নেমে পড়েন। নাগরিকদের স্বার্থ, সাধারণ মানুষের স্বার্থ, আমাদের আগামী প্রজন্মের স্বার্থ, সেই স্বার্থটা কারোর আর চোখে পড়ছে না। যেহেতু এটা দেখতে হলে সমস্ত দলের চশমা ছেড়ে দেখতে হয়, তাই কেউ সেটা দেখতে পাচ্ছেন না। এক শ্রেণীর মানুষ ভয়ে গুটিয়ে রয়েছেন, আর এক শ্রেণীর মানুষ নানা সুযোগ সুবিধা ধান্দায় চুপ করে থাকছেন, আর ফলে অরাজক অবস্থাটা ক্রমশই বেড়ে চলেছে। এক ভয়ঙ্কর ভয়াবহ অন্ধকার আমাদের শিক্ষাক্ষেত্র জুড়ে ক্রমশই নেমে আসছে। আমরা বারবার এটা বলতে চাইছি, বারবার এই বিষয়টা মানুষকে সচেতন করতে চাইছি। জানি না সত্যি মানুষের মধ্যে কোনো প্রতিক্রিয়া হচ্ছে কি না। আমাদের শিক্ষাক্ষেত্রে ভয়ঙ্কর একটা অরাজক অবস্থা চলছে। মাত্র দুদিন আগে পরীক্ষা হয়েছে, যাদের বাতিল হয়ে গেছিল পরীক্ষা দুর্নীতির কারণে তাদের পরীক্ষা হয়েছে, কিন্তু সত্যি কি সেই পরীক্ষার পরেও আমরা বলতে পারি আগামী দিনে যথার্থ নিয়োগ হবে? আর যাদের পরীক্ষা দিলেন তারা কত রকম পরীক্ষার্থী তার মধ্যে ছিলেন? যারা চাকরি বাতিল হয়ে গেছে তারা ছিলেন, অযোগ্যরা ছিলেন কিনা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। আবার যারা প্রাথমিকে পড়াচ্ছেন তারাও পরীক্ষায় বসেছেন, যারা দীর্ঘদিন বঞ্চিত হয়ে রাস্তায় বসেছিলেন তারাও নতুনভাবে পরীক্ষা দিয়েছেন। বলা হচ্ছে যারা এতদিন চাকরি করেছে তাদের নাকি কিছু এক্সট্রা নম্বর দেওয়া হবে, সেটাকে নিয়ে একটা নতুন জটিলতা তৈরি হচ্ছে। প্রশ্ন অনেক, অর্থাৎ এই প্রশ্নগুলো শেষ পর্যন্ত আমাদের শিক্ষাক্ষেত্রের অরাজক অবস্থাটাকেই ধরিয়ে দেয়। আমরা সেগুলো নিয়েই আলোচনা করতে চাইব। আমরা বারবার করে বলতে চাইব যে কেন আমাদের শিক্ষাক্ষেত্র জুড়ে এই ধরনের অরাজক অবস্থা বারবার তৈরি হয়। আসল বিষয়টা একটু ভাবি, আমরা শুধু ভাবাতে পারি, বারবার এই কথাটা আমি বলি, এর চেয়ে বেশি কিছু পারি না। ভাবাতে পারি, মানুষের বোধে, মানুষের চেতনায় ধাক্কা দেবার প্রয়াস করতে পারি, এবং সেই জন্যই বারবার এই প্রশ্নটা আমরা তুলতেই থাকবো। আসুন আজও কিছু প্রশ্ন তুলি। এই প্রশ্ন তোলবার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছি একেবারে শিক্ষাক্ষেত্রের হাল হকিকত কী সেটা বোঝবার জন্য আজ যাদের আমন্ত্রণ জানিয়েছি তাদের সঙ্গে প্রথমেই পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে রয়েছেন, আমি পিসিআরকে বলবো আজকে যারা অতিথি তাদের স্ক্রিনে দেখাতে, এবং আমি তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আজ আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মীরাতুন নাহার এবং আরেকজন পেশায় শিক্ষিকা সুনন্দিতা দেবনাথ। আপনাদের দুজনকেই আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আমি মীরাতুনদির কাছে আসি। মীরাতুনদি, যেটা নিয়ে কথা হচ্ছিল আজ সকালে আপনার সঙ্গে কথা হচ্ছিল, ভয়ঙ্কর ছেলে খেলা চলছে আমাদের শিক্ষাক্ষেত্র জুড়ে। আপনি বলছিলেন যারা পরীক্ষা দিয়েছে, যারা নতুন করে এই প্যানেল বাতিল হয়ে যাওয়ার পরে যারা পরীক্ষা দিয়েছে তাদের ধরন কতগুলো ধরনের পরীক্ষার্থী রয়েছে। গোটা বিষয়টা একটা জটিলতা তৈরি হবে কি না সেটা প্রশ্ন, কিন্তু মুশকিল হচ্ছে কত ছেলেমেয়েরা পরীক্ষায় বসলেন, আর কত পদ রয়েছে, শেষ পর্যন্ত সঠিকভাবে আদৌ নিয়োগ হবে কি না, এবং নিয়োগ না হলে আমাদের শিক্ষাক্ষেত্রে যে ধাক্কাটা লাগবে সেটা সত্যিই তো আমরা বারবার এই আশঙ্কাটা প্রকাশ করেছি। আবারও মনে হচ্ছে না যে একটা আশঙ্কার জায়গায় ক্রমশ যাচ্ছে? দুটো দিক থেকে, বিশেষ করে দুটো কেন, তিনটে দিক থেকে বিষয়টাকে আমাকে ভাবাচ্ছে। প্রথমত হলে তুমি যেটা বললে যে নানা ধরনের পদপ্রার্থী আছে, নানা ধরনের পদপ্রার্থী, তুমি যেটা প্ল্যাকার্ড করে বলেছো, বিশেষ যেটা সম্প্রতি আমাকে ভাবিয়েছে, যেটাও তুমি বলেছো, কোনো প্রাইমারি স্কুলে বা অন্য গ্রুপ ডি পদে নিযুক্ত ছিল, কিন্তু বিএডটা করে রেখে দিয়েছে। এমএ বিএড এইরকম ডিগ্রি প্রাপ্ত মানুষের যুবক তরুণীর সংখ্যা আমাদের দেশে এখন অনেক, খুঁজলে পাওয়া যাবে। চাকরি পায়নি বলে হয়তো গ্রুপ ডি কাজ করছে, পায়নি বলে প্রাইমারি স্কুলে সে আরো বেশি উচ্চাকাঙ্ক্ষী, হাই স্কুলে পড়াতে চায় বা কলেজে পড়াতে চায়, পায়নি বলে প্রাইমারিতে পড়াচ্ছে। এইরকম আমি এদের দেখেছি, এরা শিক্ষক পদের জন্য আবেদন করেছে। এই যে এসএসসি পরীক্ষা দুদিন হলো, সেখানে শিক্ষক পদের জন্য আবেদন করেছে। এদের কথা কিন্তু ভাবা হচ্ছে না। এরাও একটা পক্ষ, যে তিনটে পক্ষের কথা তুমি বলেছো, আগেই বলেছো, ফ্রেশ নিয়োগ চাইছে, ফ্রেশ শিক্ষক পদে নিয়োগ একেবারে প্রথমেই আবেদন করছে, যেহেতু পরীক্ষাটা এতদিন বাদে হলো।
দ্বিতীয় হলো যোগ্য অযোগ্য যাদের মিলিয়ে দেওয়া হয়েছে, 9 বছর ধরে প্রায় চাকরি করছিল তারা, তাদের মধ্যে যোগ্য নাকি বাছাই করা হয়েছে দেখা যাক, আমরা এখনো সন্দিহান। তৃতীয় হলো যারা রাস্তায় অবস্থান করছিল তারা কিন্তু মেধা তালিকা ভুক্ত। সুনন্দিতা অনেক বেশি ভালো জানবে, যেহেতু এখন শিক্ষকতার পদে রয়েছে এবং এসব ঘটনার সঙ্গে অনেক বেশি সম্পৃক্ত। আমার থেকে আমি ভুল বললে ধরিয়ে দেবে। তো যারা মেধা তালিকাভুক্ত হয়েছিল যাদের নাম, তারা অবস্থান করছিলেন, পরীক্ষা হচ্ছিল না, পরীক্ষা হলো, তারাও বসছে। আর যারা আরেকটু যারা প্রাইমারিতে পড়াচ্ছে, আমি এরকম জানি 12 বছর চাকরি হয়ে গেছে, তারপরে সে চাইছে সে মাধ্যমিক স্কুলে পড়াবে, অতএব স্থায়ী চাকরি, তার জন্য সে পরীক্ষা দিচ্ছে। যখন পরীক্ষা হচ্ছে দেব না কেন? তো এই যে বিশাল অঙ্কের পদপ্রার্থী, শিক্ষক পদপ্রার্থী, তারা এখন কয়েক লাখ, 4 লাখের মতো মনে হয় হবে বাস্তবে, 3 লাখের বেশি তো হবেই, 4 লাখও হতেও পারে যদি এই চতুর্থ পক্ষকে আমরা ধরি। তাহলে এবার একটা সংকট, কত শূন্য পদ আছে, যে শূন্য পদে আমি অন্য সব দুর্নীতি গুলোকে বাদ দিয়ে কথা বলছি, যে সেই শূন্য পদে এদের যথাযথ নিয়োগ দেওয়া যাবে, এটা একটা সংকট, একটা দিক, সেদিকটা তুলে ধরতে চাইছে, এটা একটা দিক। আর একটা হলো আর একটা দিকের কথা বলে, সেটা হলো যে পদ্ধতিতে, দুটো দিকের কথা হলো যে এই যে দশা হচ্ছে, যেভাবে শিক্ষা ব্যবস্থাকে এখন নামিয়ে আনা হয়েছে সরকারের নয় শাসক দলের পক্ষ থেকে, তাতে মনে হচ্ছে এরা চায় না যে সরকারি শিক্ষা ব্যবস্থা থাকুক। যদি তা চাইতো তাহলে এইভাবে সব লন্ডভন্ড করে দিত না। আজকে একটা এসএসসি পরীক্ষার তারিখ এসেছে, তাতে এত পরীক্ষার্থী, এখন এইরকম ব্যবস্থা হতো না। এগুলো যদি নিয়মিত পরীক্ষা হতো কখনোই হতো না। আর শিক্ষকতা করতে করতে আবার শিক্ষক পদপ্রার্থী হতে হলো, মারাত্মক মারাত্মক ব্যাপার। এইরকম ব্যাপার বন্যা টন্যা প্রকৃতি জগতেও ঘটে না, বন্যা ভূমিকম্পের দ্বারাও এরকম ঘটনা হয় না বলে আমার মনে হয়। যাই হোক, এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? আমাদের দেশে বঞ্চিত মানুষের সংখ্যা এখনো 80%, সমস্ত দিক থেকে বঞ্চিত। তারা তাদের ছেলে মেয়েদের শিক্ষা দেবে, এই শিক্ষা ব্যবস্থা কাদের দ্বারা ভিত্তি পায়? সরকারি শিক্ষা ব্যবস্থা, সরকারি প্রাইমারি লেভেলে, সরকারি স্কুল লেভেলেও সরকারি, যেটা করা দরকার ছিল, বিনা বেতনে, কোনো টাকা দিতে হবে না, এবং অবশ্য দিতে হবে, এই অধিকার দিতে হবে, শিক্ষা লাভের অধিকার। সেটা দেওয়া হলো না, বরং আরো বিধ্বস্ত করে দেওয়া হলো, শিক্ষকদের নিযুক্ত না করে ঠিকভাবে বিধ্বস্ত করা হলো, যার ফলে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে কারা? আজকে তুমি, আমি, সুনন্দিতা, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। ক্ষতিগ্রস্ত হবে কারা? যাদের কিছু নেই, অর্থ নেই, যারা বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে অনেক টাকা দিয়ে ভালো করে মাখো তেলের মধ্যে যেতে পারবে না, তাদের মধ্যে কোনো হেলদোল দেখা যাচ্ছে না। স্কুল শূন্য, শিক্ষক শূন্য, ছাত্র শূন্য, তাদের দেখা যাচ্ছে না যে আমাদের ছেলে মেয়েরা তাহলে কি করে লেখাপড়া শিখবে, উদ্বেগ নেই। এটা আমাকে খুব ভাবাচ্ছে, যে তারা বোধহয় ভাবছে যে আমরা গরিব মানুষ, আমাদের শিক্ষা টিক্ষার আর কি হবে, হবে না তো হবে না, তো আর কি হবে, কোনো রকম কিছু হেলদোল নেই। এটা একটা দিক। আর শেষ যেটা আমি বলবো, সেটা দিয়ে খুব একটা কথা উঠছে বলে মনে হয় না, সুনন্দিতা বলতে পারবে, তুমিও সাংবাদিক বলতে পারবে, সেটা হচ্ছে এমসিকিউ বলে একটা পরীক্ষা পদ্ধতি চালু হচ্ছে। এই পরীক্ষা পদ্ধতিতে কি, হ্যাঁ আজকে শুনলাম, হ্যাঁ, একটা প্রশ্ন, এবারে তুমি কোনটাতে টিক দেবে, কতগুলো সম্ভাব্য উত্তর দেওয়া হয়েছে, কোনটাতে তুমি টিক দেবে, সে তার উপরে তুমি উত্তীর্ণ হবে কিনা, কত নম্বর পাবে, সেটা নির্ভর করবে। এটাও একটা মারাত্মক ক্ষতিকারক ব্যবস্থা। বই পড়ে শিখে, যে বিষয়টা আমি পড়ছি সেটাকে শিখে, শুধু শিখে নয়, ভেতরে আয়ত্ত করে নিয়ে যে শিক্ষক তৈরি হয়, সেই শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যে শিক্ষা দিতে পারেন এবং শিক্ষার্থীদের কাছ থেকেও নিতে পারেন, এই এমসিকিউ দ্বারা পরীক্ষা দিয়ে, এগুলো কি, আমি একজন বলছে যে আমি একটা বধূকে দেখলাম পরীক্ষা দিতে যাচ্ছে, আমি একটা বাড়িতে গিয়েছিলাম গ্রামে,
সেখানে সে বধূকে দেখলাম সে প্রাইমারি স্কুলে পড়াতো, সে পরীক্ষা দিতে যাচ্ছে। আমি বললাম এত হই হট্টগোলের মধ্যে এতজন আত্মীয় স্বজন বাড়িতে এসছে, তুমি পড়াশোনা করতে পেরেছো? বলছে, আমাকে বললো হ্যাঁ পেরেছি। তারপরে ফিরে যখন এলো তখন বলছে একটু এমসিকিউ রাইট চিহ্ন, খুব কঠিন প্রশ্ন এসেছিল, আমি কটা পেরেছি আমি নিজেও বুঝতে পারছি না। তাহলে এই যে এমসিকিউ টিক দিয়ে যে পরীক্ষক, এই যে শিক্ষক পদপ্রার্থীরা শিক্ষক হবেন ভবিষ্যতে নিযুক্ত যারা, তারা কি সত্যি শিক্ষা লাভ করতে পারছে? এইভাবে তারা কতটা শিখেছে তা কি নির্ণয় করা যাচ্ছে? এই প্রশ্ন আমার মনে দেখা দিয়েছে। আমার মনে হয় না এইভাবে লার্নিং, শিক্ষা ব্যাপারটা হয় না। তাহলে এই শিক্ষকরা কি ধরনের শিক্ষার্থী ভবিষ্যতে তৈরি করবেন সন্দেহ আছে। অথবা আমরা ভবিষ্যৎ নাগরিক কিরকম পাবো সে সম্পর্কে আমাদেরকে এখনই ভয়ার্ত মন নিয়ে বাঁচতে হচ্ছে। বেশ, আমি আসবো সুনন্দিতার কাছে আসবো। সুনন্দিতা, গোটা চিত্রটা যেখানে সে দাঁড়াচ্ছে, মিরাতুন্দি জিজ্ঞাসা করছিলেন যে কত পরীক্ষা দিয়েছে এবং মানে স্কুলগুলোর অবস্থা কীরকম, এখন চারপাশের যে স্কুলগুলো রয়েছে তো সেখানকার অবস্থা কীরকম, সত্যিই কি এরপরে নিয়োগটা সুষ্ঠু এবং স্বচ্ছ হবে, আদৌ প্রত্যাশা করা যায়? যারা এইরকম একটা দুর্নীতি তারাই কিন্তু আবারও এই শিক্ষাটাকেও পরিচালনা করছে, এই শিক্ষক নেবার যে পরীক্ষা সেটাকে তারাই পরিচালনা করছে। প্রত্যাশা করা যায় যে এবার অন্তত স্বচ্ছ হবে। আসলে এই যে সরকারটা যবে থেকে ক্ষমতায় এসেছে তবে থেকে আজ পর্যন্ত একটা কাজও সুষ্ঠুভাবে ঠিকঠাকভাবে করতে পারেনি, এটা প্রমাণিত। তার মানে এই নয় যে আগে খুব ভালো ব্যবস্থা ছিল, ভালোভাবে চলতো, ব্যাপারটা এমন নয়। তাহলেও এই তৃণমূল সরকার, এটা আমার মনে হয় মানে একদমই মৌলিকভাবে আলাদা। মানে যত দুনিয়ার যত দুর্নীতি আছে, যত অপশাসন আছে, যত অব্যবস্থা আছে, সমস্ত কিছুকে একেবারে অনেক পিছনে ফেলে দিয়ে একটা মৌলিক পরিবর্তন করেছে এই সরকার, যে দুর্নীতি ছাড়া কিছু আমি করব না, এবং যে কোনো ভাবেই হোক নিজের দলীয় কর্মী, নিজের নেতা মন্ত্রী, তাদের পরিবার পরিজন, নিজেদের লোক, নিজেদের পকেট ভরানো ছাড়া আর কোনো উদ্দেশ্য থাকবে না এই সরকার চালানোর। এই মৌলিক পরিবর্তনটা তৃণমূলের সাথে কিন্তু আছে। সিপিএম আমলে যতই অপশাসন থাকুক, অব্যবস্থা থাকুক, দুর্নীতি থাকুক, সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি যত অপশাসন করুক না কেন, সারা পৃথিবী জুড়ে যা হোক না কেন, আমি বলবো তৃণমূল সবার থেকে আলাদা। তো এইরকম একটা জায়গায় তৃণমূলের হাত দিয়ে তার এসএসসি, তার যাই হোক না কেন একটা পরীক্ষা নিয়েছে, সেটা আবার দুর্নীতিমুক্ত নিয়োগ হবে, এটা আমি অন্তত মনে করি না। এবার এর তো প্রমাণ যদি কেউ বলে, প্রমাণ তো অজস্র বেরিয়েও গেছে, আর নতুন করে কিছু প্রমাণ দেওয়ার প্রয়োজন পড়ে না। এবার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে আশেপাশের স্কুল, মানে বেশি সংখ্যক ছাত্র, মোটামুটি প্রমাণ সংখ্যক ছাত্র 700, 800, 1000 এরকম সংখ্যক ছাত্র সংখ্যা আছে এখন খুব কম স্কুলেই, খুবই কম স্কুলে, বেশিরভাগ স্কুলেই খুব অল্প সংখ্যক ছাত্র। তো সেসব জায়গায় টিচার অনুপাতে, ছাত্র অনুপাতে টিচার ভীষণই একটা বৈষম্য রয়েছে, কোথাও ছাত্র কম টিচার বেশি, কোথাও ছাত্র বেশি টিচার কম, এই বৈষম্য আছে। এবার এই বৈষম্যটাকে ব্যালেন্স করার একটা চেষ্টা সরকারের তরফ থেকে হয়েছিল। এবার আমি আবার মানে তৃণমূল আছে বলে তার সবকিছুর 100 ভাগের বিরোধিতা করব, আমি এই মানসিকতার নই, বা বিজেপি আছে বলে তার 100 ভাগ সবকিছুর বিরোধিতা করব এই মানসিকতারও নই। যে কারণেই প্রশাসন থেকে এটাকে ব্যালেন্স করার একটা চেষ্টা হয়েছিল, যে যেখানে ছাত্র সংখ্যক কম অথচ টিচার বেশি, আবার যেখানে ছাত্র বেশি টিচার কম, এটাকে ব্যালেন্স করার প্রচেষ্টা হয়েছিল। কিন্তু সেটাকে ফেসবুকে এত লেখালেখি হয়েছে তার বিরুদ্ধে, মানে টিচাররা এটা কিছুতেই চান না তাদেরকে এক স্কুল থেকে আরেক স্কুলে ট্রান্সফার হতে হবে। সে ওই কম কম সংখ্যক স্কুলেই থাকবেন, ফাঁকি মারবেন,
তিনি সেই সুযোগটা সুবিধাটা দীর্ঘদিন পেয়ে পেয়ে তিনি আর অন্য স্কুলে যেতে রাজি নন, এবং কোনো টিচারই নন, কি মানে এবিটি এর টিচার, কি টিএমসিপির টিচার, কি এসটি এর টিচার, মানে সমস্ত শিক্ষকরাই যারা যে স্কুলে আছেন তারা সেই স্কুলেই থাকতে চান। একমাত্র যারা খুব দূরের স্কুলে চাকরি করেন তারা বাড়ির কাছে আসতে চান, তাছাড়া তারা যে যেখানে যেভাবে আছেন সেভাবেই থাকতে চান। তাদের এই প্রতিবাদে কিন্তু সেই ব্যালেন্স করার প্রসেসটা আটকে গেছে। গেল, এটা টিচারদের স্বার্থের আন্দোলন, স্বার্থের ব্যাপার এটা, এবং এর বিরুদ্ধে গেলে আমি একজন টিচার যদি এর বিরুদ্ধে কথা বলে তাহলে সে টিচারদের স্বার্থ দেখছে না এবং সে টিচার কুলে কলঙ্ক। যাই হোক, সে তো একটা দিক। আর এই যে নিয়োগ পরীক্ষা, এই নিয়োগ পরীক্ষায় আমি বুঝতে পারলাম না যে বিকাশ ভট্টাচার্য হাইকোর্টে অ্যাপিল করেছিলেন 10 নম্বরের বিরুদ্ধে, হাইকোর্ট সেটাকে বাতিল খারিজ করে দিয়েছে, তারপর তিনি আবার সুপ্রিম কোর্ট অ্যাপিল করেছিলেন, সেখানেও খারিজ হয়ে গেছে। তো বিকাশ বাবু কি সত্যি মামলাটা মানে করার মতো করে করেছিলেন আমি জানি না, কারণ এটা কোনো মতেই এটা মানা যাচ্ছে না যে যারা মানে শিক্ষকতা করেছেন এক বছর তারাই এক্সট্রা 10 নাম্বারটা পাবেন। এটা কোনোভাবেই মানা যাচ্ছে না। যদি তাদেরকে এক্সট্রা 10 নাম্বার দেওয়া যায় অভিজ্ঞতার কারণে, তাহলে তো তাদের চাকরিটাও থাকতেই পারতো। এই প্রশ্ন তারাও তুলেছেন, এই প্রশ্নের সাথে আমি একমত। কারণ যদি 10 নাম্বার শিক্ষকতার অভিজ্ঞতার জন্য দেওয়া যায় তাহলে তো তাদের শিক্ষকতা থেকে বরখাস্ত করার কোনো কারণ থাকে না। আর তাহলে ডিসপ্যারিটিটা তো রয়েই গেল। এই যে যারা পথে বসে রয়েছে তাদের সাথে এদের সাম্য আনার জন্য যে প্যানেল ক্যান্সেল হলো, সেই সাম্যটা তাহলে কোথায় থাকলো? তাহলে তো সেই বৈষম্যটা রয়েই গেল। তারা 10 নাম্বার পাবেন না, এরা 10 নাম্বার পাবেন। আবার কি ইন্টারভিউতে 10 নাম্বার, যেটা আমরা পরীক্ষা দিয়েছি তখন ছিল 5 নাম্বার, সেটা হয়ে গেল 10 নাম্বার। আবার ডেমনস্ট্রেশন, ক্লাস ডেমনস্ট্রেশন, আমাদের সময় এটা ছিল না, এটা ছিল বহু আগে, কমিটির নিয়োগের সময় ছিল। তখন এই ক্লাস ডেমনস্ট্রেশন ওই 5 নাম্বারের মধ্যেই এগুলো ছিল, ওই ভাইবা বা ইন্টারভিউ যা ওই 5 নাম্বারের মধ্যেই সব। ক্লাস ডেমনস্ট্রেশন করেও দেখাতে হতো, প্রশ্নের উত্তরও দিতে হতো, সবই ওই 5 নাম্বারের মধ্যে। সেটা এখন হয়ে গেল ক্লাস ডেমনস্ট্রেশন 10 এবং ইন্টারভিউ 10 আর এক্সপিরিয়েন্সে 10। খুব স্বাভাবিক, ওই 30 মানে ক্লাস ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউতে 10-এ 10 করে 20 নাম্বারও ওখানে ফুল মার্কস পাবেন যারা ইন সার্ভিস তারা, এবং 37,000 ইন সার্ভিস টিচার পরীক্ষা দিয়েছেন যেখানে সিট হচ্ছে 35,000। সুতরাং এই যে ব্যাপারটা রয়েছে, ফ্রেশাররা কতটা চাকরি পাবে খুব সন্দেহ, খুব সন্দেহ। আর হচ্ছে গিয়ে আরো একটা ব্যাপার, এবছর দেখলাম দুদিনে পরীক্ষা হলো, একদিনে নবম দশম, আরেক দিনে একাদশ দ্বাদশ। এই যে একাদশ দ্বাদশ আর নবম দশম আলাদা দিনে পরীক্ষা হলো, এটাও কিন্তু একদম এই 16 প্যানেলের যারা চাকরিটা থাকবে না বলা হচ্ছে তাদের দিকে তাকিয়ে তারা দুটো বিভাগেই পরীক্ষা দিলেন, যেটা কিন্তু কোনোদিন ছিল না এই সুযোগ। একজন ক্যান্ডিডেট একটা বিভাগেই পরীক্ষা দিতে পারতেন, হয় 9-10 নয় 11-12, কখনোই দুটো বিভাগে পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল না। এবছর সেটা করা হলো শুধুমাত্র এই 2016 প্যানেলের ক্যান্ডিডেটদের দিকে তাকিয়ে। এবার এখানে মানে আমি এখানে না, বারবার বলেছি, এখানে না হলে তার অন্য জায়গায় তাদের দিয়ে দেবে, মানে যদি 9-10-এ তারা না পায় তাহলে তাহলে 9-10-এ না হলে সে যদি 11-12-এ কোয়ালিফাই করে 11-12-এ পাবে, 11-12-এ না হলে 9-10-এ, অপশনটা তার কাছে বেড়ে গেল। একজন ধরা যাক 11-12-এ শিক্ষকতা করছিলেন, তিনি এখন 11-12-এ হয়তো এবছর কোয়ালিফাই করতে পারলেন না, তাহলে 9-10-এ যদি তিনি পেয়ে যান অন্তত চাকরিটা একটা লেভেলে হলেও থেকে গেল। এবং এই পরীক্ষা নেওয়ার ক্ষেত্রেও সুবিধা শুনুন তো, এটাও কি হতে পারে যে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রেও কোনো সুবিধা দেওয়ার ব্যবস্থা হয়েছে কিনা আমরা কি নিশ্চিত করে বলতে পারি যে সেখানে? জঙ্গিপুর হাই স্কুলের একটা অভিযোগ দেখছিলাম আমরা, সেখানে বলা হয়েছে খোলা প্যাকেট প্রশ্নপত্রের প্যাকেট খোলা অবস্থায় হলে ঢুকেছে, যেটা সম্পূর্ণ বেআইনি। আর ইনভিজিলেটর ফোন নিয়ে ক্লাসে ঢুকেছেন, হলে ঢুকেছেন, এটা করা যায় না, সম্পূর্ণ বেআইনি। একদম পরীক্ষা নিয়ামক যারা ওই সেন্টারের দায়িত্বে আছেন, একজন দুজন, তারা ছাড়া কারোর ফোন ব্যবহার করার কোনো অনুমতি নেই। এমনকি ফোন নিয়ে ওই প্রেমিসেসেই ঢোকা যাবে না, ওই স্কুল প্রেমিসেসেই ঢোকা যাবে না, এটাই নিয়ম থাকে চাকরির যে কোনো পরীক্ষাতে। মানে আমরা যারা ইনভিজিলেশন করি আমাদের ওই স্কুল প্রেমিসেসেই ঢোকার নিয়ম নেই ফোন নিয়ে, নিয়ম। পরীক্ষা দুজন তারা পারবেন ফোনটা ক্যারি, কেউ না। সেখানে ওই পরীক্ষা ফোন নিয়েছেন এবং ফোনের নিয়মিত চ্যাট করে গেছেন এবং কয়েকজন ক্যান্ডিডেটের কাছে বারবার এই অভিযোগ জঙ্গিপুর হাই স্কুলের পরীক্ষার্থীরা করেছেন।
অতএব এটা তারা জানিয়েছেন কিনা, লিখিত অভিযোগ না জানালে সোশ্যাল মিডিয়ায় এসব অভিযোগ করে তার কোনো ভ্যালু নেই, লিখিত অভিযোগ করতে হবে। এই তো পরীক্ষার আরো দেখতে পাচ্ছি বহু ক্যান্ডিডেট যে স্কুলে শিক্ষকতা করতেন সেই স্কুলেই তাদের সিট পড়েছে, সেটালিও হতে পারে, পরিকল্পনা পারে। এবং আরো অভিযোগ হয়েছে, আরেকজন পরীক্ষার্থী তিনি অভিযোগ করেছেন পরীক্ষার হলে ইনভিজিলেটর কয়েকজন পরীক্ষার্থীর কাছে বারবার গেছেন এবং তাদের সাথে কথা বলেছেন, এটাও অভিযোগ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। অতএব সব মিলিয়ে বলা যেতে পারে এই পরীক্ষাটাও কতটা দুর্নীতিমুক্ত হবে সেটা তো সন্দেহের অবকাশ রয়েইছে। এবং 16 প্যানেলের যারা ইন সার্ভিস তারা যদি যোগ্যই হবেন তাহলে আমি অন্তত মানে সিবিআই বা কোর্ট বা এসএসসি কেউ তো বলেনি যে তারা যোগ্য, তারা নিজেরা নিজেদের যোগ্য বলেছেন।